আহমেদাবাদে যে ক্র্যাশটা হলো আমরা তো সবাই বাইরে থেকে শুনেছি, কিন্তু তোমাদের মতন যারা কেবিন ক্রিউ মেম্বার তারা এভিয়েশনের ভেতরে ছিল। আনফরচুনেটলি আমার একটা এক্স কালিগও আছে ওখানে। আমি ওই সেম ডেতে অপারেট করছিলাম আর আহমেদাবাদই অপারেট করছিলাম। আমরা যখন ল্যান্ড করতে যাই তখন সাডেনলি ক্যাপ্টেন বলে যে একটা প্যাসেঞ্জার আমাকে এসে জিজ্ঞেস করেছে, ম্যাম একটু দেখিয়ে দিন ইঞ্জিনটা কি করে অফ করতে হয়, তাহলে আমরা করে দেবো। এটা ভীষণ একটা ডিসরেসপেক্টফুল, আপনাকে কেন এসে করতে হবে ইঞ্জিন অফ, না? এটা ভীষণ একটা স্যাড ইনসিডেন্ট, সেটাকে নিয়ে এরকম ভাবে মার্কেটিং একটা হয়েছে, একটা ভীষণ বাজে ভাবে মিডিয়া। কেবিন ক্রিউ মেম্বার্স অ্যান্ড প্যাসেঞ্জারের সাথে আর্গুমেন্টে আমরা বেশ কিছু রিলস দেখেছি সোশ্যাল মিডিয়াতে। যেটা তুমি দেখেছো, তুমি দেখবে সবসময় তোমাকে ফার্স্ট থেকে কিন্তু রেকর্ডিংটা হয় না, যে এইখানে যেই মুভমেন্টে ক্যাবিন ক্রুটা কি টেম্পার লুজ করলো ওইখান থেকে ভিডিওটা রেকর্ডিং হয়। অনেকে ভাবে বোধহয় আমাদের ইন্ডিয়ান প্যাসেঞ্জার্স আর বিহেভ ঠিক করে না, বাট ফ্লাইট ওয়াজ ডাকার অনেক কিছু হয়। তুমি কল বেল প্রেস করো, তুমি ম্যাডাম বলে ডাকো, তুমি ম্যাম বলে ডাকো, তুমি এই করেও ডাকো, বাট তুমি কাউকে স্ল্যাপ করবে না। এন্ড লিটারালি এরকম ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্ল্যাপ। ভীষণ খারাপ একটা ট্রমাই ছিলাম ফর 4-5 ডেজ। যেমন এই রিসেন্টলি আমার সাথে একটা হয়েছে, যে যেখানে দিল্লি থেকে ফুকেটে ফ্লাইট যাচ্ছিল, যখন ঢুকে কোয়েশ্চেন করছে যে আপনাদের ক্যাপ্টেন ট্রেন তো, আপনারা ট্রেন তো। খুব খারাপ লাগে এটা শুনতে, যে তারাও হার্ড ওয়ার্ক করছে, আমরাও হার্ড ওয়ার্ক করছি। আমি তো না হয় সিনিয়র এখন, আমার অতটা এইসব গায়ে লাগে না, বাট যেমন যারা জুনিয়র ক্রু আছে তারা যখন এটা শুনছে একদম মানে একটা ব্ল্যাঙ্ক লুক, যে এরকম কেন বলছে প্যাসেঞ্জার্সরা তো অনেক সময় অনেক রুড বিহেভিয়ারও করেন, অনেক অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজও তোমাদেরকে শুনতে হয়। ওই পার্টিকুলার দ্যাট টাইম তুমি কিভাবে ওটাকে, তোমার রিয়াকশনটা কি হয় বা তোমার টিম কিভাবে হ্যান্ডেল করে? যেমন আমাদের সাথে এরকম হয় যে ড্রিঙ্কিং ইন দি ফ্লাইট, এরকম হয় যে প্যাসেঞ্জার ড্রিঙ্ক করছে। আমরা আমাদের ফোনে যখন ফ্লাইট টার্বুলেন্সের ভিডিও দেখি আমরা তখন ভয় পাই, কিউরিওসিটি বাড়ে, কিন্তু যারা আসলে এই টার্বুলেন্সের ভেতরে দাঁড়িয়ে থাকেন তাদের স্টোরি আমরা কতটাই বা জানি। আমরা ফ্লাইটে ওঠার সময় ভাবি আমাদের উইন্ডো সিট নিয়ে, ফুড নিয়ে, ভিউ নিয়ে, কিন্তু ক্রিউ মেম্বার্সরা ভাবে তাদের প্যাসেঞ্জার সিকিউরিটি, সেফটি, পিপল ম্যানেজমেন্ট নিয়ে। আজ আমাদের কেআইপিএল স্টুডিওতে আছেন একজন স্কাই ওয়ারিয়র, যিনি প্রতিদিন হাজার হাজার মানুষকে শুধু তাদের ডেস্টিনেশনে পৌঁছে দেয় তা নয়, সেফলি পৌঁছে দিতে সাহায্য করে। আমাদের সাথে রয়েছেন তন্নি মুখার্জি। তন্নি মুখার্জি, কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, থ্যাংক ইউ। কেমন চলছে সব? ভালো, একটু হেক্টিক চলছে, বাট ঠিক আছে, ভালো। সেটা ডিউটির হেক্টিক নাকি ওয়েডিং সেরিমনি আছে বাড়িতে বলছিলে তুমি? দুটো একসাথে ম্যানেজ করতে হচ্ছে। ইকুয়াল রেসপন্সিবিলিটি। কেবিন ক্রিউ হতে প্রথম ইন্সপিরেশন কোথা থেকে এলো? মানে এটা কি কোনো রিয়েল টাইম ইনসিডেন্ট থেকে নাকি কোনো মুভি থেকে? আমার অ্যাকচুয়ালি আমি খুব স্টুডিয়াস ছিলাম ছোটবেলা থেকে। আমি জয়েন্ট এন্ট্রান্স দিই, পিওর সায়েন্স স্টুডেন্ট, ভীষণ মানে পড়াশোনার বাইরে কোনোদিন কিছু করিনি। বাট একবার এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, তো সেখানে আমি অ্যাপ্লাই করি। তাতে আমার কয়েকজন বাড়ির লোক বলে যে তোর দ্বারা এটা হবে না, বিকজ ওদের খুব সুন্দরী হতে হয়, এয়ার হোস্টেস মানে ভীষণ সুন্দর একটা গ্ল্যামারাস লাইফ, তুই পারবি না। তো ওইটা একটা আমার জন্য ক্লিক ছিল। মানে ওরা আমাকে একটু হেল্প করেছিল যে ট্রাই করি, যে কেন পারবো না। তো ওটা দেখতে গিয়ে দেন 11 বছর এখন আমি দেখছি, ওখান থেকে আর বেরোতে পারিনি। 11 বছর ধরে তুমি আছো তো এই ফিল্ডে, তো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল দুটোতেই কি তুমি ফ্লাই করেছো নাকি এটার কোনো পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে? হ্যাঁ, দুটোতেই ফ্লাই করেছি। মানে ইন্ডিয়ান এয়ারলাইন যেগুলো আছে, ইন্ডিয়া বেসড যে এয়ারলাইন গুলো আছে, ওরা ডোমেস্টিকও করে, বাইরেও করে। তো বাইরে আমাদের লেওভার্সও থাকে, যে দুবাইতে 2 দিন থাকতে হবে, আবুধাবিতে 1 দিন থাকতে হবে। তো থেকেছি সব জায়গায়, মানে ইন্টারন্যাশনালও করেছি, ডোমেস্টিকও করেছি। তোমার তো ফ্যামিলি আছে, রিলেশনশিপ বা পার্সোনাল লাইফে এই যে লেওভার্সের কথা বলছো, বা তোমাকে যে বাইরে যেতে হয়, তো সেই জায়গায় কিভাবে ব্যালেন্স করেছো ফ্যামিলি লাইফ অ্যান্ড প্রফেশন? যে বললাম, আমার মা, আমার ফ্যামিলি ভীষণ সাপোর্টিভ। এই মুহূর্তে আমার মার দিদি আছে আমার ফ্যামিলিতে। তো আই লস্ট মাই ড্যাড ইন 2019। তো এখন মা আর দিদি আছে। ইভেন যখন বাবা ছিলেনও ভীষণ পরিমাণে আমার একটা সাপোর্ট ছিল। মানে আমার বাবা লিটারালি আমাকে রান্নাঘরে যাওয়াটাও অ্যালাউ করতেন না, যে বাই চান্স যদি তেল লেগে যায়, আমার মেয়ের গায়ে দাগ হয়ে যাবে, এরকম টাইপের। বিকজ এভিয়েশন একটু আছে যে তুমি কোনো ফেসে কোনো দাগ থাকবে না, বডিতে কোনো দাগ থাকবে না, নো ট্যাটুজ এন্ড অল। তো ওই জন্য বাবা কোনো সময় আমাকে অ্যালাউ, মানে ফ্যামিলি ভীষণ পরিমাণে সাপোর্টিভ ছিল। ফ্যামিলি ছিল বলেই আজকে অফকোর্স 11 ইয়ার্স হয়েছে, না হলে পারতাম না। এয়ার হোস্টেস মানে গ্ল্যামারাস লাইফ, এটা কি মিথ না সত্যি? কিছুটা সত্যি,
কিছুটা মিথ বলবো, বিকজ যখন ভোর 1টার সময় উঠে মেকআপ লাগাতে হয় তখন একদমই ভালো লাগে না। যখন তুমি দেখবে, হ্যাঁ, রাত 1টা, ওটা আমাদের ভোর, কারণ আমাদের 12টার পর থেকে ভোর কনসিডার করি আমরা। হ্যাঁ, মানে বিকজ 12টার পরে আমরা অ্যাকচুয়ালি 24 আওয়ার্স ক্লকটা ইউজ করি, তো ওই জন্য 12টার পর থেকে আমরা নেক্সট ডে কনসিডার করি। তো ওই জন্য আমি বললাম ভোর। তো 1টার সময় যখন উঠে তুমি দেখবে সবাই ঘুমাচ্ছে, বাট তোমাকে লিটারালি সেজে গুজে প্রপার মেকআপ করে হেয়ার স্টাইল করে বেরোতে হচ্ছে, তখন একটু মনে হয় যেন গ্ল্যামারাস নয়, মানে গ্ল্যামারটা একটুখানি হয়ে যাচ্ছে। বাট দ্য মোমেন্ট ইউ এন্টার ইনসাইড দ্য এয়ারক্রাফট, লাইফটা পুরো চেঞ্জ, মানে লাইফ ইনসাইড দ্য এয়ারক্রাফট ইজ ভেরি ডিফারেন্ট অ্যান্ড অফকোর্স গ্ল্যামারাস তো একদম, মানে তুমি এয়ারক্রাফট থেকে বেরোচ্ছ, তোমার ব্যাগ দিয়ে অন্য কেউ তোমাকে হেল্প করছে, দেন ইউ গেট 5 স্টার হোটেলস এন্ড অল, তো অফকোর্স গ্ল্যামারাস সেদিক থেকে। এমার্জেন্সি ল্যান্ডিং বা টার্বুলেন্স সিচুয়েশন তোমার জীবনের সবচেয়ে মেমোরেবল কোনটা ছিল? আমার এমার্জেন্সি ল্যান্ডিংটা বাই গড গ্রেস এখনো হয়নি, এমার্জেন্সি ল্যান্ডিং সেভাবে কিছু হয়নি, বাট টার্বুলেন্স, সিভিয়ার টার্বুলেন্স হয়েছে, যেখানে মানে সাডেনলি আমরা হয়তো 2000 ফিট 1000 ফিট ডাউন হয়ে গেছে এয়ারক্রাফট, যেটাকে এভিয়েশনের ভাষায় ক্যাট বলে, ক্লিয়ার এয়ার টার্বুলেন্স বলে। তো ওটা অ্যাকচুয়ালি ক্যাপ্টেনের কাছে কোনো ইনফরমেশন থাকে না যে টার্বুলেন্সটা হবে। নর্মালি আমাদের ব্রিফিং এ, আমাদের একটা জয়েন্ট ব্রিফিং হয় আমরা যখন ফ্লাইটে যাই, তো সেখানে ক্রু ক্যাপ্টেন, বিকজ এভরিডে উই আর ফ্লাইং উইথ ডিফারেন্ট ডিফারেন্ট পিপল, তো এবার ওখানে একটা আমাদের হাই হ্যালো হয়, সেশন টাইপের একটা জয়েন্ট ব্রিফিং টাইপের হয়। তো সেখানে ক্যাপ্টেন বলে দেয় যে এই রুট কলকাতা টু দিল্লি, এইখানে এই জায়গায় আফটার 1 আওয়ার হয়তো টার্বুলেন্স হবে। বাট দের আর সার্টেন কাইন্ড অফ টার্বুলেন্স যেগুলো ক্যাট, যেটা আমি বললাম, ওটা ক্লিয়ার, এটা ক্যাপ্টেনের কাছে কোনো ইনফরমেশন থাকে না। তো উই ওয়ার অন আ সার্ভিস, আমরা সার্ভিস কার্টে ছিলাম, and হঠাৎ করে এরকম এয়ারক্রাফটটা ভীষণ পরিমাণে শেক করতে শুরু করে, নয় প্যাসেঞ্জার্স তো তখন প্রচুর ভয় পেয়ে যায়। আমরা কোনো রকমে কার্ডটাকে সরিয়ে, কার্ডটাকে সিকিউর করে, দেন উই অলসো টুক আওয়ার সিটস, এন্ড দেন তারপরে ক্যাপ্টেন এসে বলে যে এরকম, যেটা, তো এই এক্সপিরিয়েন্স হয়েছে। আহমেদাবাদে যে ক্র্যাশটা হলো আমরা তো সবাই বাইরে থেকে শুনেছি, কিন্তু তোমাদের মতন যারা ক্যাবিন ক্রিউ মেম্বার, তারা এভিয়েশনের ভেতরে ছিল, তাদের উপর মানসিক চাপ কীরকম পড়ে? মানে নেক্সট ফ্লাইট তুমি যখন ফ্লাই করেছো, তোমার কি একটা ফিয়ার বা এমপ্যাথি কাজ করছিল? আহ ভীষণ খারাপ একটা ট্রমায় ছিলাম ফর 4-5 ডেজ। আমি ওই সেম ডেতে অপারেট করছিলাম আর আহমেদাবাদেই অপারেট করছিলাম। তো আমরা যখন ল্যান্ড করতে যাই তখন সাডেনলি ক্যাপ্টেন বলে যে আমাদের ডাইভার্ট করতে হবে, আহমেদাবাদে আমরা ল্যান্ড করতে পারবো না। তো ক্যাপ্টেন তখন কিছু বলেনি যে কি হয়েছে, বিকজ আমরা তখন ইন ফ্লাইট আছি, কিছু মানে অনেকে অনেক ধরনের ট্রমাতে আমরা এসে যাবো, তো ক্যাপ্টেন কিছু বলেনি। তো বাট আমার একটা ডাউট হয়েছিল যে, বিকজ আমরা যে জায়গাটা থেকে যেতাম, ব্যাঙ্গালোর থেকে আহমেদাবাদ এরকম কিছু একটা সেক্টর ছিল, তো ক্যাপ্টেন বলছে আমরা ব্যাঙ্গালোরেই ডাইভার্ট করবো। তো আমি যখন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করি যে আমরা কাছে কোনো স্টেশনে কেন ডাইভার্ট করছি না, আমরা কেন অত আবার ফেরত ব্যাঙ্গালোরে কেন যাব, নর্মালি ডাইভার্ট হলে কি হয় আশেপাশে কোনো একটা স্টেশনে হয়। তো ক্যাপ্টেন বলছে নো, উই হ্যাভ টু ডাইভার্ট টু ব্যাঙ্গালোর অনলি। তো দেন যখন ল্যান্ডিং এর একটু আগে ক্যাপ্টেন আমাকে বলে যে এরকম একটা খুব বাজে ক্র্যাশ হয়েছে, তো ওই জন্য আমাদের বলেছে যে যেখান থেকে এসেছে সেখানেই আর কি ডাইভার্ট করতে হবে। তো দেন আমরা ল্যান্ডিং এর পরে যখন দেখলাম, আনফর্চুনেটলি আমার একটা এক্স কালিগও আছে ওখানে, যে আহমেদাবাদ ক্র্যাশে, ওর সাথে আমি ফ্লাইও করেছি আর আমার আগের অর্গানাইজেশনে। ইট ওয়াজ ভেরি, মানে আমি ভীষণ, মানে খেতে পাচ্ছিলাম না বাড়িতে লিটারালি। আর ফ্যামিলির দিক থেকে, হ্যাঁ, আফটার ল্যান্ডিং আমার কিছু ফ্রেন্ড, মা দিদি তো ছেড়ে দাও, বাট অনেক ফ্রেন্ডরা আমাকে মেসেজ কলস যে আর ইউ ওকে, বিকজ ফ্রেন্ড ফ্যামিলি তো বুঝতে পারছে না যে ওটা এয়ার ইন্ডিয়া বা অন্য কোনো কোম্পানি। এবার ওরা ভাবছে যে ও তো এয়ার হোস্টেস, লেটস জাস্ট কল হার। তো অনেক ধরনের কোয়েশ্চেন, অনেক ধরনের কিছু, বাট দেন সেই 4-5 দিন ভীষণ খারাপ গেছে। আর সত্যি কথা বলতে কি, এভরি ফ্লাইটে প্যাসেঞ্জার আসতো ওই সময়টাতে, আসতো আর বলতো ম্যাম সব ঠিক আছে তো। মানে এটা শুনতে খুব খারাপ লাগে, বিকজ সবাই ট্রেন্ড, ক্যাপ্টেন ট্রেন্ড, আমরা ট্রেন্ড, আমরা এত ট্রেনিং করছি, ক্যাপ্টেনরা, ইভেন কিছু কিছু প্যাসেঞ্জার এরকমও বলেছে যে আপনাদের ক্যাপ্টেন ট্রেন্ড তো। মানে খুব খারাপ লাগে এটা শুনতে যে তারাও হার্ড ওয়ার্ক করছে, আমরাও হার্ড ওয়ার্ক করছি, 3 মাসে ট্রেনিং করছে। ইভেন আমি তো না হয় সিনিয়র এখন, আমাকে, আমার অতটা এইসব গায়ে লাগে না, বাট যেমন যারা জুনিয়র ক্রু আছে, যারা সবে সবে জয়েন করেছে, এত স্বপ্ন সবকিছু, তারা যখন এটা শুনছে একদম মানে একটা ব্ল্যাঙ্ক লুক, যে এরকম কেন বলছে প্যাসেঞ্জার, বিকজ ওরা তো ওটা এক্সপেকটেশন রাখেনি না, মানে এরকম কিছু ভেবে আসেনি। তো
তো দেন এরকম একটা কয়েকবার শুনতে হয়েছে। আমাদের এখন অনেক বয়স, মানে 11 বছর হয়ে গেছে, তো আমরা জানি যে প্যাসেঞ্জারের রিয়াকশনটা কিরকম হয়। বাট যারা এখন নতুন জয়েন করছে, ওরা অনেক কিছু ভেবে আসছে, একটা অনেক স্বপ্ন নিয়ে আসছে যে বোধহয় এভিয়েশন এরকম, এয়ার হোস্টেস মানে সেটা গ্ল্যামারাস একটা জব ভেবে আসছে। বাট তখন যখন ঢুকে কোয়েশ্চেন করছে যে আপনাদের ক্যাপ্টেন ট্রেন তো, আপনারা ট্রেন তো, তো এটা ভীষণ বাজে লাগে শুনতে। তো এই ফেজটা গুড লাইক 1 উইক মতো গেছে। আমাদেরকে সবসময় এসে এসে জিজ্ঞেস করতো, ইভেন যখন ওই একটা সামথিং একটা কিছু আসে যেখানে বলে যে ইঞ্জিন অফ বা ইঞ্জিন অন, একটা প্যাসেঞ্জার আমাকে এসে জিজ্ঞেস করেছে, ম্যাম একটু দেখিয়ে দিন ইঞ্জিনটা কি করে অফ করতে হয়, তাহলে আমরা করে দেবো। এটা ভীষণ একটা ডিসরেসপেক্টফুল, কি আপনাকে কেন এসে করতে হবে ইঞ্জিন অফ, না? এটা ভীষণ একটা স্যাড ইনসিডেন্ট। সেটাকে নিয়ে এরকম ভাবে মার্কেটিং একটা হয়েছে, একটা ভীষণ বাজে ভাবে মিডিয়া হয়তো দেখিয়েছে, ভালো দেখিয়েছে। আমি সেখানে অত দূর আমি আমি অত এক্সপিরিয়েন্স বা অত নলেজেবল না, হয়তো দেখিয়েছে যাই দেখিয়েছে, বাট প্যাসেঞ্জার ভীষণ পরিমাণে এরকম ধরনের কোয়েশ্চেন গুলো নিয়ে এসছে যে আপনাদের পাইলট পারবেন তো, ইভেন ক্যাপ্টেনের সামনে। বাট আমরা কিছু বলতে পারবো না, বিকজ আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি। প্যাসেঞ্জার্স আর এভরিথিং, দে আর অলওয়েজ রাইট। ইয়া তো প্যাসেঞ্জার্সরা তো অনেক সময় অনেক রুড বিহেভিয়ারও করেন, অনেক অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজও তোমাদেরকে শুনতে হয়। ওই পার্টিকুলার দ্যাট টাইম তুমি কিভাবে ওটাকে, তোমার রিয়াকশনটা কি হয় বা তোমার টিম কিভাবে হ্যান্ডেল করে? তো আমাদের কিছু রুলস আছে যে এক একটা মানে লেভেল অফ আছে যে তুমি কতটা লেভেল অব্দি আমরা আর কি টলারেন্স মানে টলারেট করতে পারবো। তারপরে ডিজিসিএ রুলই আছে, আমরা সেটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে পারি। ইভেন দ্য লাস্ট আমরা সেই প্যাসেঞ্জারটাকে, ইভেন ক্যাপ্টেন ক্যান অফলোড অলসো ইফ ইট ইজ হ্যাপনিং অন গ্রাউন্ড। ক্যাপ্টেন প্যাসেঞ্জারটাকে অফলোডও করতে পারে, এটা ক্যাপ্টেনের হাতে। আর ইন ফ্লাইট যদি হয়, আমি এখন আমার অ্যাকচুয়ালি যেটা বললাম 11 ইয়ার্স হয়ে গেছে, তো আমার এখন কি হয়, আমি এখন একটুখানি সহ্যটা এসে গেছে আমার মধ্যে। তো আমি ট্রাই করি যে ব্যাপারটাকে একটুখানি শান্ত করার। যে যেমন আমাদের সাথে এরকম হয় যে ড্রিঙ্কিং ইন দি ফ্লাইট এরকম হয় যে প্যাসেঞ্জার ড্রিঙ্ক করছে, বিকজ ইন্টারন্যাশনাল হোক ডোমেস্টিক হোক, বাইরে থেকে অ্যালকোহল নিয়ে আসা অ্যালাউড না। মানে এখানে আমাদের ইন্ডিয়ার মধ্যে তো অ্যালাউডই না, ওটা হচ্ছে তোমার অ্যাজ পার গভর্নমেন্ট রুল ইজ নট অ্যালাউড। ডিজিসিএ তোমার ফ্লাইং অব্দি ব্যান হতে পারে। আর ইন্টারন্যাশনালেও আমরা ফ্লাইটে বিক্রি করলে সেটা অ্যালাউড, বাট তুমি বাইরে থেকে কিনে এনে খেতে পারবে না ফ্লাইটে বসে। তো সেইটা আমাদের কাছে রুলস আছে, মানে আমরা করতে পারি সেটা। কোম্পানি, এক একটা কোম্পানি এক রকম রুলস থাকে। তো আমার প্রিভিয়াস অর্গানাইজেশনেও ছিল, এই অর্গানাইজেশনেও আছে। অনেকে ভাবে বোধহয় আমাদের ইন্ডিয়ান প্যাসেঞ্জার্স আর বিহেভ ঠিক করে না, বাট ফ্লাইট ওয়াজ মানে এরকম একটা বিহেভিয়ার করে যে আমরা যেন সার্ভেন্টের সাথে মানুষ ওরকম বিহেভ করে না। ডাকার অনেক কিছু হয়, তুমি কল বেল প্রেস করো, তুমি ম্যাডাম বলে ডাকো, তুমি ম্যাম বলে ডাকো, তুমি এই করেও ডাকো, বাট তুমি কাউকে স্ল্যাপ করবে কেন? এন্ড লিটারালি এরকম ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্ল্যাপ। কেবিন ক্রু মেম্বার্সরা অলওয়েজ স্মাইল করে, তো এটা কি ম্যান্ডেটরি না মানে এটা ন্যাচারালি আসে? স্টার্টিং এ আমাদের শেখানো হয় ম্যান্ডেটরি, বাট হ্যাঁ ট্রেনিং এর একটা পার্ট যে সবসময় স্মাইল করতে হবে। বাট তারপরে আস্তে আস্তে এসে যায়, লাইক 2-3 ইয়ার্স পরে ওটা আপনা আপনি এসে যায়, ওটা ন্যাচারালি এসে যায়। তুমি যে এয়ারলাইন্সে রয়েছো, তারা যদি বেঙ্গলিতে কোনো ইনফ্লাইট অ্যানাউন্সমেন্ট করে তাহলে সেটা কিরকম হবে? नमस्कार, कृपया ध्यान दीजिए। मौसम खराब होने की संभावना के कारण हम सभी यात्रियों से निवेदन करते हैं कि वो अपने कुर्सी पर लौट जाए और कुर्सी की पेटी बांध दें। धन्यवाद। Ladies and gentlemen, may I have attention please, as we are anticipating turbulence due to bad weather, requesting all passengers to return to their seat and fasten their seat belts. মহাশয় মহাশয়া, আমরা একটা সাময়িক টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা সিটে ফেরত যান আর সিট বেল্ট বেঁধে দিন। ধন্যবাদ। এই হাসিটা কি বাড়ির জন্য একরকম আর প্রফেশনে একরকম বা প্রফেশনাল মাস্ক পরে থাকতে হয়, নাকি এনজয় করো? আমি এনজয় করি পার্সোনালি, আমি বাড়িতেও মোটামুটি এরকমই থাকি। বাট ওটা বললাম না, অভ্যাস হয়ে যায় একটা। তুমি মানে 24 আওয়ার্স এর মধ্যে তুমি 16-17 আওয়ার্স তুমি প্যাসেঞ্জারদেরকেই দিয়ে যাচ্ছ, হেসে যাচ্ছ। তো তখন তারপর যখন বাড়ি আসো, হ্যাঁ কিছু কিছু সময় মনে হয় যে না আর হাসবো না, মানে হাসতে ইচ্ছা করে না, বাট দেন স্টিল কিছু করার নেই। বেসিক্যালি যখন টার্বুলেন্স হয় বা কোনো রকম টেনশনের সিচুয়েশন হয়, তখন ওই আমি জানি না, রাদার তোমাদের জিজ্ঞেস করছি, তখন ওই একটা স্মাইলটা করে থাকাটা বড্ড নিজের ভেতর থেকে মনে হয় না যে না এখানে হাসবো না?
তখন যদি আমরা না হাসি না তখন প্যাসেঞ্জার ভয় পেয়ে যাবে যে এরা যদি, বিকজ প্যাসেঞ্জার সবসময় আমাদের হাসতে দেখে অভ্যস্ত। দ্য মোমেন্ট আমি আমি মুখটা একটুখানি হাসবো না, তখন প্যাসেঞ্জার এরকম আরেকবার তাকাবে যে তাহলে কি কিছু খারাপ, মানে কিছু কি রং, সামথিং ইজ রং, কেন হাসছে না কেন। তো জন্য টার্বুলেন্স এর সময় আমরা যখন প্যাসেঞ্জারদের বলি সিট বেল্ট পরতে নয়, আমরা হেসে বলি স্যার প্লিজ ফাস্টেন ইউর সিট বেল্ট। তো মানে কি কিছু সিরিয়াস না। ফানিয়েস্ট প্যাসেঞ্জার্স বা তার স্টেটমেন্ট কি লেগেছিল? ফানিয়েস্ট প্যাসেঞ্জার অনেক সময় রিকোয়েস্ট আমার সাথে এরকম হয়েছে, ওটা আমি ভীষণ পরিমাণে আমার মানে ফানি ছিল, বিকজ প্যাসেঞ্জার এসে আমাকে বলেছে, আই থিঙ্ক আমি সেক্টরটা ভুলে গেছি, কোন একটা সেক্টরে প্যাসেঞ্জার এসে বলেছে ম্যাম ড্রাইভারের সাথে দেখা করবো। তো আমি তখন না, আমি মানে আমার ওই সময়টা আমাদের একটুখানি প্যাসেঞ্জারদের বুঝিয়ে দেওয়া উচিত, বাট দেন আমি তখন মানে ড্রাইভারটা শুনে, আর আমার প্যাসেঞ্জার আমার ক্যাপ্টেন, সে হচ্ছে চেক ক্যাপ্টেন, মানে সিনিয়র ক্যাপ্টেন। ক্যাপ্টেন ঠিক সামনেটাতে দাঁড়িয়ে আছে, ড্রাইভার, ক্যাপ্টেনকে ড্রাইভার বলেছে। তো আমি তখন বোঝালাম স্যার ড্রাইভার না ক্যাপ্টেন। তো বলছে হ্যাঁ হ্যাঁ ক্যাপ্টেন ঠিক ভালো করে ওড়াতে পারেননি, একটুখানি না নড়ছিল এয়ারক্রাফটটা। তো তখন লেজিট হয়েছে এটা। and you imagine মানে হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্যাট? আমি পারিনি, ক্যাপ্টেন ককপিটে ব্যাক করে ক্যাপ্টেন ককপিটে ঢুকে গেছে, আর আমি পুরো পিছনে আমার যে জুনিয়র ক্রু সে আর কি বোঝাচ্ছিল যে স্যার নেই অ্যাকচুয়ালি ये तो वेदर के ऊपर डिपेंड करता है। Because এত হাসি পেয়েছে যে ঠিকঠাক চালাতে পারেননি, একটু শিখতে একটুখানি কম শিখেছেন, মানে এরকম লিটারালি ফিডব্যাক দিচ্ছে ক্যাপ্টেনকে যে আরেকটু শেখা উচিত ছিল। বাট সেদিকে মানে লিটারালি বৃষ্টি হচ্ছিল, মানে খুব বাজেভাবে বৃষ্টি হচ্ছিল, এন্ড ক্যাপ্টেন ভীষণ স্মুথ দাঁড়িয়ে, চেক ক্যাপ্টেন মানে উনি আর কি বাকি যারা ক্যাপ্টেনদের রিলিজ করেন অ্যাজ আ ক্যাপ্টেন। তো এরকম মানে প্রায় 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন, চেক ক্যাপ্টেনের ব্যাচ পরে প্রথমে তাকে ড্রাইভার, দেন দে সেড কি তুমি শিখতে হবে মনে হচ্ছে। ওকে। এই যে তোমাদের মানে ক্রেবিন কিউ মেম্বার্স অ্যান্ড প্যাসেঞ্জারের সাথে আর্গুমেন্টে আমরা বেশ কিছু রিলস দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তো এটা কি তোমার ট্রু নাকি এটা এক্সাজারেটেড করে দেখানো? যেটা তুমি দেখেছো, তুমি দেখবে সবসময় তোমাকে ফার্স্ট থেকে কিন্তু রেকর্ডিংটা হয় না, যে প্রথমে কিভাবে স্টার্টটা হলো। ওই যে যেইখানে যেই মুভমেন্টে ক্যাবিন ক্রুটা কি টেম্পার লুজ করলো, ওইখান থেকে ভিডিওটা রেকর্ডিং হয়। তো তার আগে অনেক কিছু হয়ে যায়, তার আগে প্যাসেঞ্জার ধরো এমন কিছু একটা বলেছে, তোমার মা বাবা নিয়ে কথা বলেছে, এবার সবার মধ্যে সেই লেভেলটা থাকে না যে সেটা মানবে। তোমার আজকে হুট করে তুমি ফ্লাইট করতে এসছো, তোমার জব, তোমাকে এসে কেউ তোমার মা বাবা নিয়ে কিছু উঠিয়ে কথা বলছে, তো সেটা তুমি একদম মেনে নিতে পারবে না। এবার ওই মুভমেন্টে হয়তো সে রিয়াক্ট করেছে, সেই রিয়াকশনের যে টাইমটা, মানে ওইখান থেকে ভিডিওটা, আমি মেইনলি রিলসে যে ভিডিওগুলো দেখেছি সবগুলো হাফ ভিডিও, মানে হাফ ইনফরমেশন। তার আগে কি হয়েছে পরে কি হয়েছে কিন্তু কেউ দেখায় না। যেমন এই রিসেন্টলি আমার সাথে একটা হয়েছে, যে যেখানে দিল্লি থেকে ফুকেটে ফ্লাইট যাচ্ছিল, অ্যান্ড ফুকেটে কোনো একটা কারণে রানওয়ে ক্লোজার ছিল। তো রানওয়ে ক্লোজার মানে কোনো এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবে না, টেক অফ করতে পারবে না। তো ইন্টারন্যাশনাল রুলস হিসাবে আমাদের সেই এয়ারক্রাফটটা ডাইভার্ট হয়ে কলকাতায় আসে। তো আমরা সেই এয়ারক্রাফট থেকে কলকাতা থেকে আবার আফটার ওই 2-3 আওয়ার্স ওদের লেগেছে ওখানে, তারপরে আমরা যাই আবার ব্যাক টু ফুকেট, বিকজ প্যাসেঞ্জার তো ফুকেটের প্যাসেঞ্জার, ওদেরকে তো ছাড়তে হবে। তো সেখানে আমাকে একটা প্যাসেঞ্জার বলে যে আমরা কলকাতায় কেন ডাইভার্ট করলাম, আমার হাজবেন্ড এই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড অল দ্যাট স্টাফ। তো আমি যে ম্যাম রানওয়ে ক্লোজ ছিল, আমরা তাহলে কোথায় যাওয়া উচিত ছিল। তুমি বুঝতে পারছো, মানে ওরা হচ্ছে বাইরে থেকে দেখছে যে তোমরা ডাইভারটা করলে কেন, আরে রানওয়ে ক্লোজ থাকলে এয়ারক্রাফটটা ল্যান্ডটা কোথায় করবে। এবার এইটা ধরো আমি তাকে বোঝাচ্ছি, একটা পয়েন্টের পরে তো তুমি বলবে যে না ম্যাম রানওয়ে ক্লোজ ছিল, এবার ধরো আমার এই এক্সপ্রেশনটাই ভিডিও করে নিল। তার আগে যে আমি ওকে এত সুইটলি বলেছি যে ম্যাম রানওয়ে ক্লোজ ছিল। তো এরকম ভাবে একটা জায়গা থেকে ভিডিওটা করে ওটা কোন ভাবে, আমার মনে হয় মেন, আমি এরকম বলছি না যে ক্রু এর কোনো ফল্ট থাকে না, হয়তো অনেক ক্ষেত্রে ক্রু এরও ফল্ট থাকে, অনেক ক্ষেত্রে প্যাসেঞ্জারেরও ফল্ট থাকে, হ্যাঁ, আর ওটা ভাইরাল হয়ে যায়। আরো এখানে একটা কথা, সেটা হচ্ছে ক্রু, এখন আমি দেখেছি এটা খুব ট্রেন্ডে এসছে, যে জানি না তুমি ওই ভিডিওটা দেখেছো কিনা, যেখানে বলছে ইউ আর আর সার্ভেন্ট, ক্রুকে বলা হচ্ছে যে তুমি আমাদের সার্ভেন্ট। বাট ক্রু কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি জব সার্ভ করা না, সার্ভিস ইজ আ পার্ট অফ আর জব, বাট প্রাইমারি জব ইজ নট দ্যাট। এটা মানে ভীষণ অনেকের আমার মনে হয় এটা জানা খুব দরকার। কারণ আমাদের যে 3 মান্থস এর ট্রেনিং হয় তার মধ্যে হয়তো হার্ডলি 10 ডেজ এর সার্ভিস ট্রেনিং হয়।
আর সার্ভিস ট্রেনিং মানেও ওইটাই শেখানো হয় যে কি কি আমরা মিল আমাদের অ্যাভেলেবেল আছে অন বোর্ড, এইটুকুই। সার্ভিসটা কিন্তু একটা পার্ট, বাট দেন দ্য প্রায়োরিটি কামস এর সেফটি অ্যান্ড সিকিউরিটি, যেটা তুমি বললে একটু আগে। তো ওইটা কিন্তু মেন, এটা অনেকে জানে না, যে ওরা ভাবে বোধহয় আমরা ওখানে সার্ভিসের এতেই আছি, বাট আমাদের যে এভরি ইয়ার আমাদের রিনিউ করতে হয়, যে 3 মান্থস যে ট্রেনিং বললাম, 3 মান্থস এর যে পুরো 3 মান্থস প্রপার ট্রেনিং হবে। আর এক একটা সাবজেক্টের এভরি ইয়ার আমাদের গিয়ে আবার এক্সাম দিয়ে ওটাকে রিনিউ করে আসতে হবে, যে আমাদের লাইসেন্সটা থাকে। অ্যান্ড তারপরে আমাদের একটা ইনফ্লাইট চেকও হবে। এই সবকিছু প্যাসেঞ্জার ভাবে যে এটার মধ্যে সার্ভিস কিন্তু নেই, সার্ভিস ইজ নট ইনক্লুডেড। এটা শুধু সেফটি আর সিকিউরিটি, বিকজ আমাদের যে লাইসেন্স থাকে ওখানে সার্ভিসের কোনো ভ্যালিডিটি নেই, সার্ভিসেস এটা তোমার ভিতর থেকে আসে। কিন্তু সেফটি, সিকিউরিটি, ফার্স্ট এড এগুলোর মধ্যে ভ্যালিডিটি আছে। আমি 1 বছর আমার যদি লাইসেন্স হয়ে যায়, আমি তাহলে ফ্লাই করতে পারবো না। ওটা আমাদের লাইসেন্সটা গিয়ে এক্সাম দিয়ে চেক 80% মার্কস নিতে হয়। দ্যাট ইজ অলসো আ পয়েন্ট। 80% যদি 79 পাও, ইউ আর ফিট। তো এরকম অনেক ক্রু হয় যে ইন্টারভিউ করে পাস করেছে, বাট 3 মান্থস এর ট্রেনিংটা করতে পারেনি, বিকজ 79 পেয়েছে। 79-এও অনেকে ফেল হয়। এটা কি সত্যি যে ইন্ডিয়ান প্যাসেঞ্জার্স ইনস্ট্রাকশন পড়ে না? হ্যাঁ, ভীষণ সত্যি। বিকজ আমাদের একটা ওভার উইং যারা বসে, তুমি যদি ফ্লাই করো দেখবে উইং এর উপরে একটা এমার্জেন্সি এক্সিট থাকে। তো ওটা যখন ব্রিফ করতে যায়, ওখানে একজনের একটা ক্রু এর উপর থাকে যে ওটা গিয়ে, যে তো এভরিবডি, কেউ হেডফোনে থাকে, কেউ এদিক ওদিক তাকাচ্ছে। বাট তুমি যদি শুনে থাকো এয়ার ইন্ডিয়া ইনসিডেন্টটাতে যে একজন বেঁচে ছিল, সে এমার্জেন্সি এক্সিট খুলেই বেঁচে ছিল। বাট দেন আর প্যাসেঞ্জার ভাবে কি আমি এটা এই এয়ারক্রাফট ফ্লাই করেছি, বাট অনেক টাইপের এয়ারক্রাফট হয়। একটা টাইপের তো এয়ারক্রাফট হয় না। এয়ার ইন্ডিয়া যেমন শুনেছো একটা টাইপের এয়ারক্রাফট ছিল, স্পাইস জেটের অন্য আছে, ইন্ডিগোর অন্য আছে। তো প্যাসেঞ্জার ভাবে বোধহয় আমরা তো করেছি, ফ্লাই করেছি, উই নো ইট, বাট দেন এক একটা এয়ারক্রাফটের এক এক রকম ইনস্ট্রাকশন থাকে থাকে টু ওপেন দ্য এক্সিট। তো ওই জন্য আমাদের এভরি ফ্লাইটের আগে আমাদের গিয়ে প্যাসেঞ্জারদের ব্রিফ করতে হয় হাউ টু ওপেন ইট। ওটা অনেক সময় আমি দেখেছি প্যাসেঞ্জার শোনে না। আহ আমি যখন করতাম ব্রিফিং, আমি তখন আই টু মেক শিওর কি এভরিওয়ান ইজ লুকিং অ্যাট মি, না হলে আমি ব্রিফিং থামিয়ে দিতাম। ক্রিউ মেম্বারকে কোনো একটি বাচ্চা বা কেউ এসে বলেছে যে দিদি একটা সেলফি তুলি, হ্যাঁ, বাচ্চাও বলেছে, বড়ও বলেছে। তখন সেই মোমেন্টে নিজেকে খুব ওভারওয়েলমিং লাগে? খুব ভালো লাগে। আমার কাছে প্রচুর এরকম ছিটও আছে যেখানে মানে বাচ্চারা প্লেন এঁকে ট্রাই টু, মানে আমাকেও আঁকতে ট্রাই করেছে, করে দিয়ে গেছে। ভেরি সুইট মোমেন্ট। মানে লিটারালি কিছু বলার নেই, খুব ভালো লাগে। তখন একটা জব স্যাটিসফ্যাকশন অন্যরকম হয়। হ্যাঁ। মিল ভার্সেস রিয়েলিটি, যখন তোমরা ফ্লাইটে ফুড সার্ভ করো তখন নিজেদের খেতে ইচ্ছে করে না? না, একদমই না। অনেক সময় হয় এরকম, অনেকে ধরো 4টে সেক্টর আমরা করেছি, কিছু খাইনি। বাট তখন ঠিক এয়ারক্রাফট এর ফুড, মানে আমার ক্ষেত্রে এটা হয় যে এখন আমি বাড়ি থেকেই প্রেফার করি খাবার বানিয়ে নিয়ে যাওয়া। ইভেন অনেকে ভাবে যে তোমরা 5 স্টার হোটেলে থাকো, প্রচুর অপশন খাবার। তো ইচ্ছা করে না, সত্যি ইচ্ছা করে না। আমরা জাস্ট হোটেলে যাই, ব্যাগটা রাখি, ব্ল্যাঙ্কেট নিয়ে, আমরা লিটারালি মোস্ট অফ দ্য ক্রু, 80% অফ দ্য ক্রু আমরা নিয়ে থাকি। লিটারালি যদি 12 ঘন্টার রেস্ট থাকে, 10 ঘন্টা হয়তো আমরা ঘুমিয়েই কাটালাম। মানে খাওয়ার এতটা বিশাল কিছু ইন্টারেস্ট থাকে না। ফুড হ্যাবিটও কি তোমাদের ট্রেনিং এর একটা পার্ট থাকে, নাকি তোমরা তোমাদের মতন করে খেতে পারো? আমরা ওটা খেতে পারি, বাট একটা থাকে আমাদের বিএমআই থাকে, মানে বিএমআই এর মধ্যে থাকতে হবে, যে হাইট, তোমার যা হাইট তার সাথে সাথে তোমার ওয়েটটা মানে ম্যাচ হতে হবে। ইভেন এখানে একটা কথা বলে রাখি, ইভেন ফর 200 গ্রামস যদি তুমি ওভারওয়েট হও, তার জন্য তোমাকে কোম্পানি গ্রাউন্ড করতে পারে। এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি। আমার প্রিভিয়াস অর্গানাইজেশনে আমি লিটারালি দেখেছি 200 গ্রাম বেশি ছিল বলে তাকে গ্রাউন্ড করা হয়েছে। আর এই গ্রাউন্ডিংটা হয় কিন্তু লিভ উইদাউট পে। রাউন্ড হোস্টেস করা হয়েছে? না না, গ্রাউন্ড তুমি ফ্লাই করতে পারবে না, তোমাকে আগে ওই এক্সট্রা যে কিলোস তোমাকে কম করে দেন ইউ ক্যান কাম এন্ড জয়েন। ওকে, তো তোমাদের তো ওভারনাইট ফ্লাইট থাকে, মর্নিং এ ফ্লাইট থাকে, তোমরা ওয়ার্কআউট করার সময় কখন পাও? কম থাকে, বাট ওটাকেই ম্যানেজ করতে হয়। ধরো আমি যদি নাইট ফ্লাইট করি, আই মেক শিওর কি আমি সকালবেলা একটু ওয়ার্কআউট করে নিই, বা যদি আর্লি মর্নিং থাকে তো বিকেলে ট্রাই করে যে ওয়ার্কআউট করে নেওয়া। বয়ফ্রেন্ড? সিঙ্গেল। এটা এটা 90% ক্রু এর থেকে এটাই শুনবে, ইদার দে আর ম্যারিড, একদম বিয়ে টিয়ে হয়ে গেছে, আর নাহলে সিঙ্গেল। বিকজ এই জবে না বেসিক্যালি তোমার বাবা মা, তোমার ফ্যামিলি মেম্বার তোমায় যেরকম ভাবে বুঝবে,
আমার মনে হয় একটা থার্ড পার্সন সেরকম ভাবে বুঝবে না। আমার মা জানে যে আমি যদি 1টার থেকে ফ্লাই করছি, আমি 1টার সময় উঠেছি ঘুম থেকে, রেডি হয়েছি, আমি যদি তার পরের দিন ধরো দুপুর 1টার সময় ল্যান্ড করেছি, আমার মা জাস্ট ফোন করে বলবে তুই ঠিক আছে, খেয়ে নিয়েছিস, ঠিক আছে ঘুমিয়ে পড়। বাট বয়ফ্রেন্ড হলে এটা করবে না। প্রথমত তার হবে যে তুমি আমাকে টাইমই দিচ্ছ না, তুমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে এই বলে যে 1টার সময় তোমায় উঠতে হবে, আবার তুমি এখনো এসে তুমি ঘুমিয়ে যাচ্ছ, বুঝতে পারছো ব্যাপারটা এখানে হয় তো। দেন ওই প্রেশারটা ঠিক নেওয়া যায় না, তুমি দুটো একসাথে কি করে প্রেশার নেবে? আহমেদাবাদের কেসটার পরে তোমার মা বলার পরে হয়তো ইউ হ্যাভ ট্রাইড ফর আ কর্পোরেট জব, বাট সেখানে তুমি অ্যাডজাস্ট করতে পারোনি। শুনবো গল্পটা। আমি গেছিলাম এন্ড ইন্টারভিউ দিয়েছিলাম, তো সবকিছু ঠিক ছিল। এন্ড যখন আমি যাই, যে প্রথমে একটা সামথিং একটা কিছু পিরিয়ড হয় না যেখানে তোমাকে জাস্ট প্রবেশন পিরিয়ড, রাইট, আমি জানিও না এসব। তো আমাকে ওখানে ডাকা হয়েছিল যে কি করবে, তো আমি দেখছি আমাদের যেন একটা অভ্যাস আছে সব ব্যাপারে একটুখানি না সরি থ্যাংক ইউ বলা, যে তুমি আমাকে একটা জলের বটল দাও, আমি তোমার বলবো যে থ্যাংক ইউ সো মাচ, মানে আমাদের একটা এক্সপ্রেশনে একটা এসে যায় ও থ্যাংক ইউ, মানে তুমি হয়তো বড় কিছু করো নি আমার জন্য, বাট আমাদের এক্সপ্রেশনে তুমি বলো, ও থ্যাংক ইউ সো মাচ, সো সুইট অফ ইউ, এরকম এসে যায়। তো এরকম ব্যাপারটা হতো। তো প্রথম প্রথম আমি বুঝতে, আমি তো ভাবছি আই এম বিং সুইট টু দেম, ঠিক আছে কোনো ব্যাপার না। তারপরে দেখছি হঠাৎ করে আমার ইউনো টেবিলের পিছনে কথা হচ্ছে যে আরে এটা তো থ্যাংক ইউ ম্যাডামের। তো মানে আমার নামই হয়ে গেছে থ্যাংক ইউ ম্যাডাম। তারপরে আমি বললাম না থাক, এটা আমার জন্য না, বিকজ হবে না। তারপরে ধরো একটুখানি যদি তুমি গ্রুমড হয়ে আসো, বিকজ আমাদের মধ্যে ওটা নেই না, আমরা এরকম ভাবে ধরো ঘরের জামা কাপড় পরে বা কোনো রকম কিছু না করে আমরা বেরোতে পারবো না, বিকজ তুমি প্রথম থেকেই এরকম ভাবে অভ্যস্ত যে তুমি বেরোনোর সময় তুমি একটু ভালো করে একটু হেয়ারটা নিট থাকুক বা সামথিং। এবার সেখানে তুমি যদি ওরকম করে বেরোতে পারো না, তুমি যদি একটু ভালো করে একটুখানি ঠিকঠাক প্রেজেন্টেবল দেখতে লাগো, তাহলে বলবে যে মা ম্যাডাম জি প্রচুর মেকআপ করে এসছে। তো এই ব্যাপারটা আছে। তো তারপরে আমি দেখলাম না হবে না, দেন আমি ক্যাবিন ক্রিউ কি সত্যি ক্যারিয়ার অপশন হিসাবে স্টেবল? কোনো ফিউচার গ্রোথ আছে? হ্যাঁ, এটা একটুখানি ডিপেন্ড করে তুমি কিরম ভাবে প্রথম থেকে জবটাকে কন্টিনিউ করছো। আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমি এখন এসে দেখছি যারা এখন নিউ জয়েন করছে, মানে আমি কোনো জেনারেশনের নাম নিচ্ছি না, বাট দেন এখন যারা নিউ, যারা জেনজিস জয়েন করছে, ওরা ভীষণ এসেই প্রথমে তোমার জারা ছাড়া শপিং করব না, H&M ছাড়া শপিং করব না, তো এই করে একটা ভীষণ ভার্সাচে ছাড়া পারফিউম ইউজ করব না, তো এরকম একটা ব্যাপার এসে, তো ওখানে অনেক, হ্যাঁ একটা ব্র্যান্ড কনসিয়াস হয়ে যায়। হ্যাঁ আমি মানি এটা যে একটা তুমি অফকোর্স তুমি একটা ক্যাবিন ক্রু, তুমি যখন পারফিউম, তোমাকে ইউ হ্যাভ টু স্মেল গুড, বাট তার জন্য এটা না যে তোমাকে 15,000 16,000 স্টার্টিং এই তুমি এরকম একটা পারফিউম, আমি এখন অব্দি করিনি অনেস্টলি। লোকে কি কিপটে বলবে, কিন্তু আমি এখন অব্দি করিনি, বিকজ আমার পুরোটাই আমার মায়ের ওপর ছিল, আমার মাই সবটা মানে ম্যানেজ করেছে, তো ওই জন্য। বাট এখন আমি দেখছি এটা নিউ ট্রেন্ড এসছে কি আজকে এই জামাটা এসছে ট্রেন্ডিং এ, এটা পরবো, যারা ছাড়া শপিং করবো না, তো এরকম ভাবে না ক্রু সেভিংসটা করতে পারে না। বাট তুমি যদি জানো কিভাবে সেভিং করতে হয়, দেন এটা ভীষণ ভালো একটা ক্যারিয়ার অপশন। তুমি যদি চাও তুমি এটা করতে করতে তুমি অনলাইন তুমি আরো অনেক কিছু কোর্স করতে পারো, দেন এরপরে তুমি ইনস্ট্রাক্টর হতে পারো, যে আমাদের যারা ট্রেনিং দেয়, আমি যে তোমার বললাম লাইসেন্স সেফটি সিকিউরিটি, তারাও ক্রু থেকেই, মানে তারা ক্রু হয়, দেন দে ইউনো আর একটু পড়াশোনা করে এন্ড ডিজিসি এক্সামস वगैरह থাকে, এন্ড দেন দে বিকাম আ ইনস্ট্রাক্টর। তো সেটা ইনস্ট্রাক্টরও হতে পারো। তো এরকম অনেকে যেমন গ্রুমিং ইনস্ট্রাক্টর হয়ে যায়, অনেকে সেফটি ইনস্ট্রাক্টর হয়ে যায়, তো এক একটা জায়গায় তোমার বেস্ট এয়ারপোর্ট কোনটা মনে হয়েছে? দিল্লি। ওকে। ওয়ার্স্ট প্যাসেঞ্জার হ্যাবিট? তুমি যদিও এক্সপ্লেন করেছো, বাট এটা ওয়ান ওয়ার্ড বা টু ওয়ার্ডস। ওয়াশরুম ইউজ করার পরে ফ্লাশ করে না। ওকে। মোস্ট হ্যান্ডসাম কো পাইলট? নাম বলতে হবে? নাম তো ভুলে গেছি। অনেকেই দেখে না, আমরা এরকম হয় অনেকেই দেখে হ্যান্ডসাম লাগে, আর আমাদের মধ্যে এটা আছে, আমরা কমপ্লিমেন্ট দিই, এরকম না যে আমি যদি কাউকে বলি সে অন্যভাবে নেবে বা সামথিং, এটা অনেক প্যাসেঞ্জার ভাবে। মানে এরকম আমার সাথে হয়েছে কলকাতা ফ্লাইটে, মানে ক্যাপ্টেন এসে আমার সাথে কথা বলছে, মানে ভীষণ একটা আমাদের যেরকম কর্পোরেটে তোমার ফ্রেন্ড, তুমি এসে হাই হ্যালো করো না, তুমি হাগ করো না, বাট তো মানে ওটা যখনই ক্রু আর ক্যাপ্টেনের হয়ে যায়, তখন প্যাসেঞ্জাররা অনেক ধরনের কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে। তো আছে অনেকে। টার্বুলেন্স অর ডিলেড টেক অফ? টার্বুলেন্স।
থ্যাংক ইউ সো মাচ তন্নি, এইরকম গেস্ট নিয়ে আমাদের পডকাস্ট এই ফার্স্ট টাইম, আমার মনে হয় তোমারও এটা ফার্স্ট টাইম পডকাস্টে আসা। থ্যাংক ইউ সো মাচ, এরকম একটা এক্সপিরিয়েন্স আমারও কোনোদিন হয়নি, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা যখন ফ্লাইটে উঠি আমরা জেনারেলি প্যাসেঞ্জার্সরা কী করি, আমরা উইন্ডো ভিউ নিয়ে ভাবি, আমরা ফুড নিয়ে ভাবি, আমরা সিট নিয়ে ভাবি, কিন্তু কেবিন ক্রিউ মেম্বার্সরা আমাদের সেফটি নিয়ে ভাবে, আমাদের সিকিউরিটি নিয়ে ভাবে, সাইকোলজি, পিপল ম্যানেজমেন্ট, সেফলি যাতে তারা আমাদেরকে পৌঁছে দিতে পারে আমাদের ডেস্টিনেশন, ওদের সেটাই ভাবনা থাকে, এবং সেইভাবেই আমরা কিন্তু চলে আসছি এত বছর ধরে ফ্লাই করে আসছি সেফলি। সো thank you so much again. Thank you for being here. থ্যাংক ইউ সো মাচ।